কলকাতা নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আর অবশ্যই শুরুতে যে খবর চোখে রাখতে হবে, বিদায় জেনারেল। পূর্ণ সামরিক মর্যাদায় বিদায় জানানো হলো ভারতের প্রথম সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে। একই সঙ্গে শেষকৃত্য সম্পন্ন হলো তাঁর স্ত্রী মধুলিকারও। বৃহস্পতিবার সকালে শেষবারের মতো কামরাজ মার্গের বাড়িতে কফিনবন্দি হয়ে শেষবার বাড়ি ফিরলেন জেনারেল। সঙ্গে স্ত্রী মধুলিকারও কফিন। দুই মেয়ে কৃতিকা আর তারিণী বিদায় জানালেন তাদের বাবা মাকে। কামরাজ মার্গের বাড়িতে ঢল। তিন বাহিনীর প্রধান শ্রদ্ধা জানালেন তাদের প্রিয় জেনারেলকে। শ্রদ্ধা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শ্রদ্ধা জানাতে প্রয়াত জেনারেলের বাড়িতে যান তৃণমূল সাংসদরাও। ভারতের তিন বাহিনীর শীর্ষে থাকা জেনারেলকে শ্রদ্ধা জানান পৃথিবীর বিভিন্ন দেশের সেনাকর্তারাও। কামরাজ মার্গের বাড়ি থেকে দিল্লি ক্যান্টনমেন্টের ব্রাড স্কোয়ার গান ক্যারেজে জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গী হলেন অগুন্তি সাধারণ মানুষ, আর সঙ্গী হলেন মধুলিকা রাওয়াত। একসঙ্গেই শেষ যাত্রা। একই সঙ্গে বাবা মাকে বিদায় জানালেন দুই মেয়ে। 17 বার গান স্যালুট আর সেনার নিয়ম মেনেই হল শেষকৃত্য। সেনাপ্রধান পদ থেকে বিপিন রাওয়াতের অবসরের সময় তৈরি হয় সিডিএস পদটি। জেনারেল রাওয়াতই দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। তাঁর মৃত্যুতে শেষ হল ভারতীয় সামরিক বাহিনীর এক অধ্যায়ের। নিউজ 18 বাংলা। রাওয়াত যে কপ্টারে ছিলেন সেই কপ্টারে ছিলেন ব্রিগেডিয়ার লিডার। যখন গিয়েছিলেন তখন স্ত্রী ও মেয়েকে কথা দিয়েছিলেন যে বাড়ি ফিরবেন। বাড়ি ফিরলেন কিন্তু কফিন বন্দী হয়ে। सबसे बड़े मोटिवेटर थे वो मेरे। और मुझे याद है जब मैं 5 साल की थी, मैंने पापा को देख के एक बार बोला कि आप मेरी हर बात मानते हो ना, क्योंकि वो मेरी हर बात मानते थे। एंड आई एम स्कैर्ड बिकॉज आई वाज वेरी पैम्पर्ड बाय माय फादर। He was a very good father. My child will really miss him. So it's a big loss. যখন বাড়িতে তখন তিনি আর ব্রিগেডিয়ার নন, আর 5 জনের মতো স্ত্রী মেয়েকে নিয়ে ভরা সংসার। লখিন্দর সিং লিডারকে এভাবেই পেয়েছে তার পরিবার। কাজের সূত্রে দিল্লির বাইরে থাকলেও নিয়মিত যোগাযোগ রাখতেন পরিবারের সঙ্গে। বুধবার জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে কপ্টারে ওঠার আগেও কথা হয়েছিল স্ত্রী গীতিকার সঙ্গে। জানিয়েছিলেন বাড়ি ফিরলেন কিন্তু কফিন বন্দী হয়ে। बस कल वापस आना, अगले दिन आना था। तो this is not the way we wanted him back, but if it was not to be, then गर्व से ज्यादा तो दुख है। लाइफ बहुत लंबी है हमें काटने के लिए, बट মেয়ে আসনার বয়স 17। ইতিমধ্যে একটি বইও লিখেছেন। তার কাছে বাবা মানে বন্ধু, অভিভাবক এবং অনুপ্রেরণা। मेरे बेस्ट फ्रेंड थे। और अभी बहुत लोग हैं तो इतना गम महसूस नहीं हो रहा। जब लोग नहीं भी होंगे इतना गम महसूस नहीं होगा, क्योंकि वो इतने खुशमिजाज इंसान थे। और मे बी इट्स डेस्टिन्ड एंड बेटर थिंग्स विल कम आवर वे। सब कुछ याद आता है। बट जैसे मेरी मम्मी ने बोला कि आई एम गोइंग टू बी 17, तो 17 इयर्स वो जो हमारे साथ थे, जितनी यादें उनको साथ लेके ही चल रहे हैं, और अच्छी यादें ही साथ लेके चलेंगे। হাসি মুখটা আর ভেসে উঠবে না চোখের আয়নায়। ভালোবাসা মনে গোলাপ হয়ে ফুটে থাকবে। बहुत ज्यादा अच्छा फसाना था उनका। बहुत दोस्त थे, बहुत प्यार बांटते थे। So probably that is why people are also mourning my loss. But we must give him a good farewell, a smiling send-off. I'm a soldier's wife. I have nothing more to say. নিউজ 18 বাংলা। আর অন্যান্য খবরে চোখ রাখবো। বিএসএফ নিয়ে সংঘাত তুঙ্গে। রাজ্যপালকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী এই ইস্যুতে আপত্তি জানিয়ে। পাল্টা চিঠি রাজ্যপালের।
সীমান্তে বিএসএফের এখতিয়ার বাড়িয়েছে কেন্দ্র, জানিয়ে রাজ্যপাল সংঘাত তুঙ্গে। মুখ্যমন্ত্রীর বিরোধিতার সমালোচনা করে বৃহস্পতিবার চিঠি দেন রাজ্যপাল। পরের দিনই পাল্টা রাজ্যপালকে চিঠি তৃণমূলের। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় চিঠিতে লিখেছেন, সংবিধান অনুযায়ী আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। চিঠিতে আপনার উস্কানিমূলক মন্তব্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। রাজ্যপালের এই ধরনের মন্তব্য করা শোভা পায় না। সাংবিধানিক প্রধানের পদে থেকে এই ধরনের মন্তব্য রাজ্যের পুলিশের মনোবলে ধাক্কা দেবে। রাজ্যপাল মহোদয় অন্তত নিজের আসনের সম্মান বজায় রাখতে সংযত আচরণ করলেই বোধহয় বাংলার মানুষ তাকে আরো বেশি সম্মান জানাবে। তো ওনাদের জ্ঞান দিয়ে ফেডারেল স্ট্রাকচার ভাঙছে কি হচ্ছে সুপ্রিম কোর্টে যাক ওনারা। সীমান্তে বিএসএফের এখতিয়ার 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করেছে কেন্দ্র। এই নির্দেশের বিরোধিতায় শুরু থেকে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কাছে গিয়েও নালিশ করেছেন, প্রকাশ্যেও একাধিকবার সুর চড়িয়েছেন। আপনার এলাকায় বাইরের লোক ঢুকলে মানে যার ঢোকার অধীন নয়, ল অ্যান্ড অর্ডার ইজ ইয়োর সাবজেক্ট। আইসিদের লক্ষ্য রাখেন, ভিডিওদেরও আমি বলবো একটু অ্যালার্ট থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের সমালোচনা করেই বৃহস্পতিবার চিঠি দেন রাজ্যপাল জগদীপ ধনকর। লেখেন, আপনার অবস্থান যুক্তরাষ্ট্রীয় নীতি এবং জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক সংকেত পাঠাতে পারে। 24 ঘন্টার মধ্যে পাল্টা সুর চড়ালো রাজ্যের শাসক দল। এদিকে এই সংঘাতের আবহেই মানবাধিকার নিয়ে রাজ্য প্রশাসনকে নিশানা করেছেন রাজ্যপাল। पश्चिम बंगाल में मानवाधिकारों का हनन पराकाष्ठा पर है। यहाँ की शासन व्यवस्था और अधिकारीगण राजनीतिक कार्यकर्ता के रूप में काम कर रहे हैं। মানবাধিকার কমিশনের সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তা আমি তীব্র ভাষায় নিন্দা করি, প্রতিবাদ করি। রাজ্যপাল মহোদয় অন্তত নিজের আসনের সম্মান বজায় রাখতে সংযত আচরণ করলেই বোধহয় বাংলার মানুষ তাকে আরো বেশি সম্মান জানাবে। বিএসএফের এখতিয়ার বৃদ্ধি থেকে মানবাধিকার, শাসক শিবির এবং রাজ্যপালের সংঘাত চলছেই। নিউজ 18 বাংলা। কলকাতা হাইকোর্টে পুরভোট নিয়ে জনস্বার্থ মামলার শুনানি শেষ। সোমবারই এই নিয়ে একটা সিদ্ধান্ত জানানো হতে পারে আদালতের তরফে। সম্ভাবনার কি কোন বিষয়টা জানা যেতে পারে সোমবার, সেটা নিয়ে একটু কথা বলবো। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। অর্ণব, দেখো, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা চাইছে যে যত দ্রুত সম্ভব 111টা পুরসভা যার ভোট এখনো হয়নি তার একটা চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দিতে। ইতিমধ্যে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন চূড়ান্ত দিনক্ষণ আদালতকে না জানাতে পারায় আজকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয় কমিশন এবং রাজ্যকে। এবং আদালত একটা বিষয় জানতে চায় যে কত দ্রুত সম্ভাব্য দিনক্ষণ তারা জানাতে পারবে, 1 দিন 2 দিন 3 দিন বা কতদিনের অন্তরালে এটা তারা জানাতে পারবে। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে মে মাস 2022 সালের মধ্যে সমস্ত পুরসভার পুরভোট তারা করাবে। যদিও আদালত এই জায়গায় কিন্তু এখনো আশ্বস্ত হতে পারেনি এবং এই সংক্রান্ত মামলায় ভিভিপ্যাট ছাড়া ভোট নয় এমনটা বিজেপির অভিযোগ। তাহলে এক কথায় বলা যেতে পারে অর্ণব, 111 পুরভোটের ভবিষ্যৎ সোমবার জানা যেতে পারে, তাই তো? একেবারে তাই। এবং সোমবার দিনে এই মর্মে হয়তো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কোনো নির্দেশ দান করতে চলেছে। অনেক ধন্যবাদ অর্ণব। পরে খবরে চোখ রাখবো। কলকাতায় ওমিক্রন আতঙ্ক। বাইরে থেকে আসা এক তরুণীকে ভর্তি করা হলো ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে। তার ওমিক্রন ভেরিয়েন্টে তিনি আক্রান্ত কিনা জানতে করা হবে জিনোম সিকোয়েন্সিং। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুর পর এবার কলকাতাতেও ওমিক্রন আতঙ্ক। ব্রিটেন থেকে আসা করোনা আক্রান্ত তরুণীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ব্রিটেন থেকে দোহা হয়ে বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছন তরুণী। বিমানবন্দরে পরীক্ষায় ধরা পড়ে করোনা। এরপরেই ওমিক্রন সন্দেহে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওমিক্রন পরীক্ষার জন্য লালারসের নমুনা কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জেনোমিক্সে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, তরুণীর মৃদু উপসর্গ রয়েছে। ওমিক্রন নিয়ে প্রস্তুত বেলেঘাটা আইডি হাসপাতাল। পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করেছে স্বাস্থ্য দপ্তর। আইডিতে আমরা একটা ওয়ার্ডই শুধু
মানে ইন্টারন্যাশনাল ট্রাভেলাররা যারা আসবেন টেস্ট পজিটিভ হয়ে, যারা সাসপেক্ট পেশেন্টের জন্য আমরা একটা ওয়ার্ড রেডি রেখেছি। টোটাল 50টা বেড আছে আমাদের, তার মধ্যে 25টা মেল আর 25টা ফিমেল। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগে গোটা দুনিয়া। 30-এর বেশি দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ডেল্টার থেকেও দ্রুত সংক্রমিত হওয়ার ক্ষমতা রয়েছে ওমিক্রনের। নতুন ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে কমপক্ষে 30 বার অভিযোজন বা মিউটেশন হতে পারে। গত 3টি ঢেউয়ের তুলনায় ওমিক্রনের উপসর্গগুলি ততটা ভয়ঙ্কর নয়, তবে জিন সজ্জায় বদলের কারণে টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। নিউজ 18 বাংলা। ফের এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ এবং তার জেরে এবারে হাজরা মোড়ে উত্তেজনা, তুমুল বিক্ষোভ এবং তা সামলাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসে পড়েন চাকরি প্রার্থীরা। অবস্থান তুলতে গেলে পুলিশ ও আন্দোলনকারী ধস্তাধস্তি, বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। আমরা নবম থেকে দ্বাদশ শ্রেণীর মেধা তালিকাভুক্ত বঞ্চিত চাকরি প্রার্থী, আমরা 3য় দফায় গান্ধী মূর্তির পদযাত্রা আন্দোলন করছি। আজকে 50 দিন অতিক্রান্ত, সর্বসাকলে 266 দিন অতিক্রান্ত। কিন্তু মাননীয় প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা বারবার প্রতিশ্রুতি পাই, শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আমরা আমাদের যোগ্য দাবি থেকে একবারও চাকরি পাচ্ছি না। বিক্ষোভ টেট চাকরি প্রার্থীদেরও করুণাময়ীতে টেট চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখান আচমকাই এবং পুলিশকে তাদেরকেও সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়। অবিলম্বে নিয়োগের দাবিতে এপিসি ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। করুণাময়ীতেই রাস্তা অবরোধ করেন টেট চাকরি প্রার্থীরা। আমরা কি একবারে চোর না পুলিশ যে আমাদেরকে এই পথে বেরোতে হচ্ছে? আমরা রীতিমতো পাস করেছি, আমরা টেটে উত্তীর্ণ হয়েছি, কেন আমাদের এই বঞ্চনা স্বীকার করতে হবে? পুলিশেরা আমাদেরকে কেন টেনে নিয়ে যাবে? আমরা চোর নাকি? আমাদের এখানে পারমিশন আছে, তা সত্ত্বেও আমাদেরকে অ্যারেস্ট করছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, আমাদের তাতে অ্যারেস্ট করছে। WBPDCL দফতরে উত্তেজনা ছড়িয়েছে। 2500 চাকরি প্রার্থী তারা ইন্টারভিউ দিতে যান, কিন্তু শেষ পর্যন্ত জানানো হয় যে অতজনকে ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়। 150 চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপরেই উত্তেজনা ছড়ায়। জোর করে গেট খুলে ভিতরে চাকরি প্রার্থীরা ঢুকে পড়েন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। WBPDCL এর আন্ডারে নার্স এবং ডাক্তার, মেডিকেল অফিসার এবং স্টাফ নার্সের ইন্টারভিউ ছিল। স্টাফ নার্স ছিল 19 জন আর মেডিকেল অফিসার ছিল 11 জন। তখন মাত্র 150 জনকে ঢুকিয়েছে, বাকি ওই 2500 এবং বাকিটা পুরোটাই লাইনে দাঁড়িয়ে। ওই সব গ্যাদারিং একসঙ্গে লাইন দিয়ে ঢুকে গেছিল, লাইন যেহেতু বার করেছিল ওইটাই জন্য যে গ্যাদারিংটা হয়েছে। তো লড়াই এখানে যতটুকু আছে সেটা তৃণমূলের সঙ্গে আছে। রাজনীতির লড়াই আছে, ময়দানে রাজনীতি, মনে বন্ধুত্ব। রাজনৈতিক অ্যালায়েন্স এক জিনিস, আর বন্ধুত্ব যদি কোথাও হয় সেটা দল পরিবর্তনে বন্ধুত্বের পরিবর্তন হয় না। বন্ধু, নীতি আদর্শ বিচ্যুত হয়েও না, তুমি কংগ্রেসে ফিরে এসো। পিঠে পিঠ লাগিয়ে আবার মানুষের সেবার জন্যই তো আমাদের রাজনীতি করা। রাজনীতি বলে আজ যে শত্রু কাল সে বন্ধু হতেই পারে। 50 নম্বর ওয়ার্ডে এবার 2 বন্ধুর লড়াই। ক্যামেরায় শশী পালের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা। সরোবরের অসুখ, সরোবর বাঁচাতে হবে চাই অক্সিজেন। রবীন্দ্র সরোবরের জন্য লিকুইড অক্সিজেনের ব্যবস্থা করছে আবার কেএমডি। রবীন্দ্র সরোবর কলকাতার ফুসফুস, সেই ফুসফুসেই অসুখ, দূষণের বিষে ভরা। জলে অক্সিজেনের মাত্রা তলানিতে, সমস্যা মেটাতে ফোয়ারা লাগানো হয়, কিন্তু রোয়িং এর অসুবিধা সহ একাধিক কারণে সেগুলি খুলে ফেলা হয়। সরোবরের জলে অক্সিজেনের মাত্রা বাড়াতে এবার অন্য উপায়। কেএমডির চিফ এক্সিকিউটিভ অফিসার অন্তরা আচার্য জানিয়েছেন,
ইকো সাউন্ডের মাধ্যমে সরোবরের নাব্যতা মাপা হবে। জলে লিকুইড অক্সিজেন দেওয়ার কথা ভাবা হচ্ছে। বেঙ্গালুরুর মতো শহরে লিকুইড অক্সিজেনের ব্যবহার করা হয়েছে, সেভাবেই রবীন্দ্র সরোবরেও লিকুইড অক্সিজেন দেওয়ার ভাবনা। লেকের আগে পাকটা তোলা উচিত, পলিটা তোলা উচিত, তবেই দ্রবীভূত অক্সিজেন বাড়বে। এইভাবে না হলে একটা খরচ, বিপুল অঙ্কের খরচ, এটা একটা আননেসেসারি এক্সপেন্ডিচার। রবীন্দ্র সরোবরে মাঝে মধ্যেই মরা মাছ ভেসে ওঠে। পরিবেশ কর্মীদের দাবি, জলে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার জেরেই এই অবস্থা। অভিযোগ, রবীন্দ্র সরোবরের পলি সাফাই করা হয় না, ফলে নাব্যতা ক্রমেই কমেছে। নাব্যতা থাকার কথা 20 ফুটের মতো, কমে এখন 8 থেকে 8.5 ফুট। এর জেরেই কমেছে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা। আমরা বলেছি যে যাতে ডিজলভ অক্সিজেন বাড়ানো হয় এবং পলিটাকে তোলা হয়। পলিটা অনেক বেশি, লেকের যে বেডটা সেটা অনেক উঁচু হয়ে গেছে পলি পড়ে, এবং সেই পলিটা তুলে আমরা বলেছি সামনে যে দ্বীপ আছে যেখানে পাখিগুলো আসে, এবারে পাখি খুব কম এসছে, তো সেই দ্বীপটাকে উঁচু করতে এবং ফলের গাছ লাগাতে। রবীন্দ্র সরোবরকে বাঁচাতে এবার লিকুইড অক্সিজেন, উদ্যোগী কেএমডিএ। ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে ওঙ্কার সরকার, নিউজ 18 বাংলা। সেদিন বেপরোয়া, আজ সাবধানী। কলকাতার বুকে একদিন তার বাইকে দুরন্ত গতি ঝড় তুলত। আজ সেই বাইকারই সেফ ড্রাইভ সেভ লাইফের অন্যতম মুখ, পার্ক স্ট্রিটের মোহাম্মদ শাকিব। কলকাতার ব্যস্ত রাস্তা, তার মধ্যেই বেপরোয়া গতিতে ছুটছে বাইক। কখনো ঘন্টা 120 কিলোমিটার, কখনো 130, কখনো তারও বেশি। বাইকে বসে হাওয়ার সঙ্গে কথা, গতির নেশা। হাই স্পিডের নেশা ছিল পার্ক স্ট্রিটের মোহাম্মদ শাকিবের। রেড রোড, মাউরালপুল, বিশ্ব বাংলা সরণি, ইকো পার্কের রাস্তায় তার বেপরোয়া গতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও নজরে আসে বিধাননগর পুলিশ কমিশনারেটের। শাকিবকে ডেকে পাঠিয়ে শুরু হয় কাউন্সেলিং। একটা সময় গতি শ্লথ হয়। সেদিনের বেপরোয়া শাকিব আজ সাবধানী, এক অন্য মানুষ। শাকিব আজ সেফ ড্রাইভ সেভ লাইফের অনুষ্ঠানের অন্যতম মুখ। বৃহস্পতিবার নিউ টাউন বিশ্ব বাংলা গেটে বিধাননগর কমিশনারেটের অনুষ্ঠানের উদ্বোধনও করেন। तो मुझे जब समझ में आया तो ऐसा फील हुआ कि नहीं, जो मैं कर रहा था वो गलत था, सो आई हैव टू चेंज। मुझे बहुत कोई फॉलो करते हैं, तो उससे क्या है कि सारे लोग भी इन्फ्लुएंस हो रहे थे, तो वो भी गलत था। तो उसकी वजह से मैं चेंज होने का कोशिश कर रहा हूँ और मैं चेंज होकर दिखाऊंगा। Youth has been changed because of SDSL initiative. It is a behavioral change initiative and we are very proud that it is one of the most successful initiative of the country. শাকিবকে সামনে রেখে আরো অনেককে শাকিবের মতোই সচেতন। ক্যালেন্ডারে তো ডিসেম্বর, কিন্তু শীত কই, খালি মেঘ আর বৃষ্টি। আর এর মধ্যেই হাওয়া অফিস থেকে হাওয়ায় ভেসে এলো খবর, আগামী সপ্তাহেই ঠান্ডা জব্বর। অনেকেই মজা করে বলছেন এখন যেন সারা বছর একটাই ঋতু, বর্ষা, খালি বৃষ্টি আর বৃষ্টি, আর আকাশে মেঘের পাহাড়। এরই মাঝে ঠান্ডার খবর, আগামী সপ্তাহে ঠান্ডা জব্বর। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহে কড়া নাড়বে শীত। শনিবার থেকে কমবে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি থাকবে। একাধিক জেলায় তাপমাত্রা নামবে 12 ডিগ্রির কাছাকাছি। কনকনে উত্তরে হাওয়ায় জমিয়ে ঠান্ডা। আগামী 4-5 দিন শুষ্ক আবহাওয়া। আগামী বেশ কয়েকদিন, অর্থাৎ প্রায় 3 থেকে 4 দিন, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দু জায়গাতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। কোথাও কোনো সতর্কতা নেই। রাতের তাপমাত্রা গ্র্যাজুয়ালি 2 থেকে 3 ডিগ্রি কমবে। শীত মানে কুয়াশার ওড়নায় ছিঁড়ে রোদের ঝলক, শীত মানে শিশিরের হাসি, শীত মানে নলেন গুড়, কমলা লেবু, পিকনিক, সবকিছু ভালোবাসি। হাওয়া অফিস বলছে শীত আসছে আগামী সপ্তাহে। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে, সেটা ব্যবহার করবেন এবং খেলার আনন্দ উপভোগ করবেন। 2017 সালে আমরা প্রথমবার এমপি কাপ শুরু করি। 17-র পর 18, তারপর 19, পরপর 3 বছর হয়েছিল। 2020 সালে অতিমারির কারণে, করোনার কারণে সারা বিশ্ব জুড়ে যে সংকট তৈরি হয়েছিল, তার কারণে আমাদের 1 বছর এমপি কাপ বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসাকে পাথেয় করে
এই লড়াই আমরা লড়ে করোনার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়ে সমাজ এবং আপনাদের সকলের জীবন আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়েছে এবং স্বাভাবিকত্বে ফিরেছে। আমি অনুরোধ করব যে 20 দিন বা 21 দিন ধরে আমাদের এই খেলা চলবে। 7টা বিধানসভা জুড়ে 17টা মাঠ, 128টা দল, 128টা টিম। কেউ জিতবে কেউ হারবে। খেলায় যখন 2 দলের খেলা হয়, কেউ জেতে কেউ হারে। যে ভালো খেলবে সে জিতবে, যে হারবে আবার পরবর্তীকালে বা আগামী বছর তার সুযোগ হবে। কিন্তু মাঠের মধ্যে লড়াই থাকুক, স্পোর্টসম্যানশিপ স্পিরিটটা যেন বজায় থাকে। মাঠের বাইরে যেন কোনো রকম কোনো ভুল ভ্রান্তি বা নিজেদের মধ্যে বিভেদ মতপার্থক্যকে প্রাধান্য দিয়ে সমাজের মধ্যে নিজেদের ভ্রাতৃত্বকে দুর্বল করার প্রচেষ্টা কেউ না করে। আমি সেটা আপনাদের সকলকে অনুরোধ করব। স্বামী বিবেকানন্দ যেমন বলেছিল যে এই ফুটবল নিয়ে, গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলিলে ঈশ্বরের আরো নিকটবর্তী পৌঁছে যাওয়া যায়। আর এই ফুটবল জুড়ে তো বাঙালির আবেগ, ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনা। এবং আজকের যে উদ্বোধনী ম্যাচ ডায়মন্ড হারবার বনাম ফলতা, এই ম্যাচে একদিকে খেলছেন বাবুল সুপ্রিয়, একদিকে খেলছেন মনোজ তিওয়ারি। এই সন্ধ্যাকে আরো রোমাঞ্চকর তুলতে, আরো আপনাদের সকলকে উৎসাহিত করে তুলতে ম্যাচের পর সঙ্গীত অনুষ্ঠান হবে। সেখানে মিকা সিং আসবেন, তিনি সঙ্গীত পরিবেশন করবেন। আমি সকলকে অনুরোধ করব আপনারা সুষ্ঠুভাবে পরিবেশ বজায় রেখে, শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রেখে ফুটবলের আনন্দ উপভোগ করবেন। করতে চাইছে বিধাননগর ট্রাফিক পুলিশ। লক্ষ্য একটাই, সেফ ড্রাইভ সেভ লাইফ মন্ত্রে দুর্ঘটনার হাত থেকে বাঁচানো। নিউটাউন থেকে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। অভিনব উদ্যোগ, রোগীকে হাসপাতালে পৌঁছবে পালকি অ্যাম্বুলেন্স। আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের 13টি গ্রামের জন্য নয়া পরিষেবা স্বাস্থ্য দফতরের। দুর্গম রাস্তা, গাড়ি চলে না, হাঁটাই ভরসা, পাহাড় ডিঙিয়ে হাসপাতাল। রোগীকে নিয়ে যেতে যেতেই সব শেষ। আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের 13টি গ্রামের এই দুর্দশা দীর্ঘদিনের। সমস্যা মেটাতে এবার নয়া উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের, সঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থা। রোগীদের হাসপাতালে নিয়ে যেতে এবার পালকি অ্যাম্বুলেন্স। একেবারে পালকির মতো, কিন্তু এটাই অ্যাম্বুলেন্স। একটা পালকি অ্যাম্বুলেন্স তৈরি করি, যেটা ভারতবর্ষের প্রথম হবে এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রথম। যে সমস্ত এমার্জেন্সি পেশেন্ট থাকবে তাদেরকে উপর থেকে আমরা 0 পয়েন্টে নিয়ে আসবো। 0 পয়েন্ট থেকে আমরা তাদেরকে 102 অ্যাম্বুলেন্সে আমরা লতাবাড়ি হসপিটালে পাঠাবো। বক্সা 0 পয়েন্ট থেকে গাড়ি মেলে, কিন্তু প্রত্যন্ত 13টি গ্রাম থেকে বক্সা 0 পয়েন্ট হেঁটেই পৌঁছতে হয়, যার দূরত্ব প্রায় 10 থেকে 13 কিলোমিটার। 13টি গ্রামের সব থেকে কাছের হাসপাতাল কালচিনির লতাবাড়ি হাসপাতাল। গ্রামগুলি থেকে এই হাসপাতালের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। দীর্ঘ এই পথ পেরিয়ে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াটাই কঠিন। এবার আশার আলো পালকি অ্যাম্বুলেন্স। পালকি অ্যাম্বুলেন্সের মাধ্যমে যেহেতু আগে মানুষ নিয়ে আসতো এখানে, বাট অনেকটাই মানবিক হয়ে যাচ্ছিল। এটা মাধ্যমে একটু ওদেরকে কমফর্টেবলি ওরা যখন অসুস্থ হলে या अन्य কোনো রিকোয়ারমেন্ট আছে তখন ওদেরকে নিয়ে আসবে। অ্যাম্বুলেন্স নেই, আছে পালকি অ্যাম্বুলেন্স। এটাই বক্সা পাহাড়ের প্রত্যন্ত গ্রামগুলির এখন বড় ভরসা। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বছর ঘুরলে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, আর তার আগে কৃষকদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস কেন্দ্রের। বরফ গলল বিরোধীদের গলায় এখন কটাক্ষের সুর। তাদের দাবি কেন্দ্রের এভাবে পিছু হটা আসলে উত্তরপ্রদেশের ভোটের দিকে তাকিয়ে। 20 নভেম্বর, 21 ডিসেম্বর। বিরোধীরা বলছে 2 শীতের তফাৎ একটাই। এবার সামনে উত্তরপ্রদেশ ভোট, তাই মোদী সরকার এখন ঢোক গিলে কৃষকদের দাবি মেনে নিচ্ছে। সামনে উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের ভোট আসছে, তখন ঠেলার নাম বাবাজি।
যে কৃষি বিল নিয়ে, কৃষি আইন নিয়ে এত বড় বড় কথা, এটা বিজেপির এই ক্ষমা চাওয়াটা একটা মুখোশ। পশ্চিমবঙ্গের কৃষকদেরই উপর কৃষি বিলের কোনো প্রভাব ছিল না, কৃষক আন্দোলনের কোনো প্রভাব ছিল না, সেজন্য হান্নান মোল্লা সাহেবকে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হয়েছিল। পশ্চিমবঙ্গে কোনো আন্দোলন তারা করতে পারেননি। প্রথমে আইন প্রত্যাহার, তারপর কৃষকদের বাকি দাবিও মেনে নেওয়ার আশ্বাস মোদী সরকারের। অনেকের মতে উত্তরপ্রদেশ ভোটের আগে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বছর ঘুরলে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের মতো কৃষি প্রধান রাজ্যে নির্বাচন। এই দুই রাজ্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ। 20 কোটি জনসংখ্যার এই রাজ্যের প্রায় 60% প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত। অধিকাংশেরই বাস পশ্চিম উত্তরপ্রদেশে। পশ্চিম উত্তরপ্রদেশকে সুগার বেল্টও বলা হয়। পশ্চিম উত্তরপ্রদেশে 14টি জেলা, 71টি বিধানসভা আসন। গত বিধানসভা ভোটে এই 71-এর মধ্যে বিজেপি পায় 51টি, সমাজবাদী পার্টি 16টি এবং রাষ্ট্রীয় লোকদল 1টি। এবারের ভোটে পশ্চিমী ঝঞ্ঝা চিন্তায় রেখেছে গেরুয়া শিবিরকে, কারণ পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকদের মধ্যে সিংহভাগই হয় মুসলিম না হয় জাট। উত্তরপ্রদেশের 18% মুসলিম এসপির ভরসার ভোট ব্যাংক। উত্তরপ্রদেশে জাট ভোট প্রায় 2%। জাঠেদের উপর প্রভাব রয়েছে অজিত সিং এর রাষ্ট্রীয় লোকদলের। আগের বিধানসভায় জাটদের বিপুল সমর্থন পায় বিজেপি। এবার সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিলিয়েছে রাষ্ট্রীয় লোকদল। ফলে পশ্চিমের আকাশে সিঁদুরে মেঘ দেখছে পদ্ম শিবির। এই পরিস্থিতিতে মোদী সরকারের এই সিদ্ধান্তে ভোটের অঙ্কই দেখছে বিরোধীরা। গেরুয়া শিবিরের দাবি, মোদী সরকারের এই সিদ্ধান্ত মাস্টার স্ট্রোক। যদিও অনেকেরই প্রশ্ন, আইন আনা এবং আইন বাতিল দুটোই কি করে মাস্টার স্ট্রোক হতে পারে? শেষ মুহূর্তে কৃষকদের দাবি মানার আশ্বাস দিলেই কি অন্নদাতাদের মন জেতা যাবে? উত্তর দেবে উত্তরপ্রদেশ। নিউজ 18 বাংলা। 2016 সালে সেনাপ্রধান, আর সেই জায়গা থেকে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ 4 বছর পর রুশকপ্টার ভেঙে নিহত ভারতের সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। বিপিনের উত্তরসূরি কে? বর্তমান সেনাপ্রধান নাকি বায়ুসেনার প্রাক্তন প্রধান? এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। তামিলনাড়ুর নীলগিরির বুকে আছড়ে পড়া কপ্টার, কুয়াশা ঘেরা জঙ্গলে কালো ধোঁয়ার কুণ্ডলী। মৃত্যু চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশার মধ্যেই শুরু নয়া জল্পনা।